এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আজও অফিস থেকে ফিরে দেখি আমার সমস্ত ঘরটা গুছোনো। আমার ঘরে বিছানার এক পাশে আমার পরার জামা ট্রাউজার রাখা আছে, আলনার ওপর বাকি জামাগুলো যত্ন করে ভাঁজ করে রাখা আছে। রান্নাঘর থেকে খাবারের গন্ধ নাকে আসছে। ব্যাগটা চেয়ারের উপর রেখে বাথরুমে হাত মুখ ধুতে গিয়ে দেখি গরম জল করে রাখা আছে। বাথরুমে তেল, সাবান, গামছা সব রাখা আছে। তাই একেবারে স্নান সেরেই বেরিয়ে পড়লাম। আজ 5 মাস হলো আমি এই ভাড়া বাড়িতে এসে উঠেছি। নিজের গ্রাম ছেড়ে আরেক গ্রামে এসেছি কাজের জন্য। এখানে একটা স্কুলে আমি সদ্য জয়েন করেছি। বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি আর একটা বোন থাকে। দাদা গ্রামের স্কুলের বাংলা শিক্ষক, তাতে মোটামুটি ভালোই চলে সংসার। তবে একটা বোনও আছে, তার বিয়ে দিতে হবে। আর মধ্যবিত্ত পরিবারে সুখের অভাব থাকলেও অসুখের অভাব কোনোদিনই হয় না। মা বাবার বয়স হয়েছে, তাদের নানা অসুখের ওষুধ কিনতেও মেলা খরচা হয়। তাই আমি হাই স্কুলে টিচারের কাজ পেয়ে যাওয়াতে বাড়ির লোক খুব খুশি হয়েছে। জায়গাটা আমার খুব একটা পছন্দ না, তবে জয়েন করার সাথে সাথেই তো আর ট্রান্সফার নিতে পারি না। তাই 1 বছর কাজ এখানে আমাকে করতেই হবে। স্কুল থেকে যেখানে আমার থাকার ব্যবস্থা করেছিল সেখানে খাওয়া দাওয়া আমার মোটেও পছন্দ হচ্ছিল না। তাই স্কুলের ওয়াচম্যানকে ভাড়া বাড়ির কথা জিজ্ঞাসা করতেই ও আমাকে এই ঘরের ঠিকানা দেয়। বলতে গেলে সমস্ত ব্যবস্থাই সেই করে দেয়। ঘরটা বেশ বড়, দোতলা বাড়ি। দোতলায় একটা পরিবার ভাড়া থাকে, আর একতলায় একটা ঘর, রান্নাঘর, বাথরুম আর একদিকের বারান্দাটা আমি ভাড়া নিয়েছি। নিচে এখনো একটা ঘর, রান্নাঘর, বাথরুম ফাঁকা আছে। নতুন করে ভাড়াটিয়া এলে থাকবে। তবে আমার আরেকটা বড় সমস্যা ছিল, সেটা হলো আসবাবের। কারণ আমি তো আর ঘর থেকে খাট, আলমারি বয়ে আনিনি, সেটার ব্যবস্থাও ওয়াচম্যান তিলুদা করে দিল। এখানেই কোনো একটা পরিবার গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন। তারা তাদের ব্যবহারের জিনিসপত্র সব কম দামে বিক্রি করে দিচ্ছিলেন। আমার কিছু আসবাবের খুব দরকার শুনে ওনারা একটা খাট, একটা আলনা আর একটা বিশাল আলমারি আমাকে দিলেন। আর আলমারিটার সাথে একটা বিশাল আয়না লাগানো আছে। তিলুদা ওদের চেনা বলে আমাকে জিনিসগুলো এমনিই দিলেন। ওনারা এত ভারী ভারী জিনিস এত দূর বয়ে নিয়ে যেতেও চান না। সে যাই হোক, তাতে আমার ভালোই হলো। তারপর এলো আরেক সমস্যা, সেটা হলো খাওয়া দাওয়া। সকালে আমি স্কুলের জন্য বেরিয়ে যাই আর বাড়ি ফিরি সন্ধ্যে 6:30। তারপর ফিরে এসে রান্না করার ক্ষমতা থাকে না। দুপুরে খাবারটা স্কুলের ক্যান্টিনে খেয়ে নিই। তিলুদাকে ব্যাপারটা জানাতে সে ওপরে যারা ভাড়া থাকে তাদের কাজের দিদিটাকে ঠিক করে দিল। দিদি সকালে এসে আমার রান্না করে দিত। অনেক ভোরে দিদি এসে দরজা ঠকঠক করতে বলে আমি ডুপ্লিকেট চাবিও দিদিকে দিয়ে দিয়েছিলাম, যাতে আমার সকালে ঘুমটা নষ্ট না হয়। দিদি আমার সকালের ভাত, ডাল আর একটা তরকারি করে ওপরের ঘরে কাজ করতে চলে যেত। তারপর আমি খেতে বেরিয়ে পড়তাম। আর তার মাঝেই দিদি এসে বাসন মাজা, কাপড় কাচা আরও বাকি কাজ সেরে নিত। সন্ধ্যায় আমি বাড়ি ফেরার পর দিদি ওপরের ঘরে কাজ সেরে এসে আমার রাতের খাবার করত। সন্ধ্যের খাবার আমি কিনেই নিয়ে আসতাম। এই হলো আমার রোজকার রুটিন। তবে ইদানিং আমার রুটিনের একটু পরিবর্তন এসেছে। আজ 1 সপ্তাহ আগে কাজের দিদি বলেছিল যে গ্রামের বাড়িতে যাবে 1 মাসের জন্য, তাই কাজে আসতে পারবেন না। আমি অনেক অনুরোধ করে দিদিকে একটা কাজের লোক খুঁজে দিতে বলেছিলাম, না হলে আমি ভারী অসুবিধায় পড়ব। দিদি আমাকে কাজের লোক খুঁজে দেবেই এমন কথা বলেননি, তবে দিদি বলেছিল দেখছি। কথাটা যেভাবে বলেছিল তাতে আমি বুঝেছিলাম যে কাজের লোক জোগাড় দিদি ঠিক করবেই। আমার জন্য এখনো ঠিক তাই কাজ হয় যা আগে হতো। তবে এখন ভাত ডালের সাথে একটা তরকারি বদলে 2টো তরকারি পাই। সন্ধ্যে তো কিছু না কিছু খাবার করা থাকে। রাতের খাবারও দেখি সন্ধ্যের মধ্যেই করা হয়ে যায়। তার সাথে পাই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। রান্নার স্বাদও বেশ ভালো। তবে এই কাজের লোকটা যে কে তা আমি জানি না। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই সে সকালের কাজ সেরে চলে যায়, আর সন্ধ্যায় আমি বাড়ি ফেরার আগেই সে রাতের রান্না সেরে বাড়ি ফিরে যায়। বুঝেছিলাম যে কাজের দিদি নতুন এক কাজের লোক জোগাড় করেই তবেই গেছেন। তবে কাজের লোকটি কে সেটা জানার বড় ইচ্ছে। আদৌ সে লোক নাকি মহিলা তাও জানি না। স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে দেখি কেটলিতে কেউ চায়ের জন্য জল গরম করতে দিয়েছে। আমি একটু অবাক হলাম দেখে। মাথা মুছতে মুছতে শোবার ঘরের বারান্দায় খুঁজে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু কই, কেউ তো কোথাও নেই। আমি যখন স্নান করছিলাম তখন কি কাজের মেয়ে বা ছেলে যেই হোক না কেন, সে কি চায়ের জন্য জল চাপিয়ে দিয়েছে? আমি তো বাথরুম থেকে দরজা খোলার শব্দ পেলাম না। আর সে যদি ঘরে এসেই ছিল তবে শুধু জল গরমের জন্য চাপিয়ে চলে গেল কেন?
এমন সময় রান্নাঘর থেকে একটা আওয়াজ এলো, কোনো বাসন পড়ে যাওয়ার আওয়াজ। কিন্তু চিন্তা থামিয়ে রান্নাঘরে গিয়ে দেখি মেঝেতে একটা চামচ পড়ে আছে আর কেটলিতে জল গরম হয়ে গেছে। গ্যাস অফ করে জামা ছেড়ে চা নিয়ে টেবিলে খেতে বসে গিয়ে দেখি টেবিলে ঢাকা দেওয়া কিছু রাখা। ঢাকা খুলতে দেখি গরম গরম বেগুনি। বেগুনগুলি থেকে তখন ধোয়া বের হচ্ছে। আবারও মাথায় হাজার প্রশ্ন এলো, এত গরম বেগুনি তো আগে থেকে করা হতেই পারে না, তাহলে করলো কখন? আর আমি তো বাজার থেকে বেগুন আনিনি, তাহলে বেগুন কি সে নিজেই কিনে নিয়ে এসেছে? আমার কাছে টাকা চাইলো না কেন? তাহলে হয়তো মাসের শেষে নিয়ে নেবে। আমি আরও কিছু হয়তো ভাবতাম, তবে গরম বেগুনির গন্ধে আর খিদের চোটে পেটে এমন গুড়গুড় করে ডাকলো যে আর ভাবতে পারলাম না। খেতে শুরু করে দিলাম। বেগুনিতে একটা কামড় দিতেই মনটা ভরে গেল। এত সুন্দর মুচমুচে বেগুনি আমি কোনোদিন খাইনি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আজরাতে গিয়ে দেখি পুরো আয়নাটা আবছা হয়ে গেছে, যেন কোনো জিনিস দিয়ে পুরো আয়নাটার কাজ কেউ ঘষে দিয়েছে। আমি একটা কাপড় এনে আয়নাটা মুছলাম, কিন্তু না, কোনো পরিবর্তন হলো না। ঠিক আগের মতোই ঘষা কাজ হয়ে থেকে গেল। আমি কাপড়টা ভিজিয়েও চেষ্টা করলাম মোছার, কিন্তু এবারও কোনো পরিবর্তন হলো না। কাজটা খারাপ নাকি কি জানি, বুঝতেও তো পারছি না। আজ সকালেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো কি জানি। বিরক্ত হয়ে এমনি চুল আজরে বিছানায় শুয়ে পড়লাম। এখন আবার স্কুলের পরীক্ষা চলছে, তাই খাতা দেখার একটা চাপ আছে। সারাদিন পরীক্ষা নিয়ে ক্লান্ত ছিলাম বলে রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাতের খাবারও বেশ ভালো ছিল, রুটি আর চিকেন কষা। স্কুল থেকে ফেরার সময় দই এনেছিলাম, তাই খেয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো জানলার ঠকঠক করার শব্দে। ঘুম ভেঙে গেল। বিছানা হাতড়ে চশমা পরে ফোনটার টাইম দেখলাম, রাত্রি 2:30। কোথা থেকে যেন একটা ঠকঠক শব্দ আসছে। কাছের জানলায় টোকা মারলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আমি ফোনের টর্চটা জেলে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে গিয়ে মনে পড়ল, এ ঘরে কাছের জানলা দরজা কিছুই তো নেই, তাহলে এই ঠকঠক শব্দ আসছে কোথা থেকে? ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে পড়ল, এ ঘরে কাচের জিনিস বলতে একটাই আছে, সেটা হলো আয়না। ফোনের লাইটটা আয়নার ওপর ফেলতেই বুঝতে পারলাম আওয়াজটা ওই দিক থেকেই আসছে। কিন্তু কিসের জন্য আওয়াজটা আসছে দেখার জন্য বিছানা থেকে নেমে আয়নার কাছে গিয়েই দেখি আয়নার ঝাপসা ভাবটা আরো অনেকটা বেড়ে গেছে। সামনে টর্চ নিয়ে দেখেও কিছুই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো কোনো পোকা ভেতরে ঢুকে আছে, সেটাই বের হতে পারছে না, তাই হয়তো আওয়াজটা হচ্ছে। এসব ভেবে বিছানায় ফিরে আসার সময় একটা ফিস ফিস শব্দ কানে এলো। শব্দটা আয়না থেকে আসছে। থমকে দাঁড়িয়ে পড়লাম। আবার টর্চের আলো ফেলে দেখলাম না, কিচ্ছু নেই। কি মনে হতে আয়নায় কান পেতে শোনার চেষ্টা করলাম যে ভেতর থেকে কিছুর আওয়াজ আসছে কিনা। কান পাততেই আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছে আয়নার ভেতর থেকে, আমাকে মুক্ত করো। আমি আটকে উঠে আয়না থেকে সরে এলাম। বিছানায় বসে পড়লাম। আমি যেটা শুনলাম সেটা কি সত্যি নাকি মনের ভুল? মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। এতক্ষণ শুনছিলেন রিমা দাসের কলমে আয়না প্রথম খণ্ড। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকু, দেখা হচ্ছে পরের অংশ নিয়ে।